নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলচরের এই বিশেষ নিবেদন মহালয়া দেখা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আজকে একটা বিশেষ দিন, কারণ আগামীকাল মহালয়া। আর মহালয়ার আগের দিনটা আমাদের কাছে বরাবরই একটা অন্য রকমের উত্তেজনায় ভরে রাখে। মনে প্রাণে এখন থেকে শুধু একটাই অপেক্ষা, কখন সেই ভোর হবে আর আমরা সবাই মিলে বেরোবো মহালয়া দেখতে। হ্যাঁ, ব্যাপারটা খুবই মজাদার, কারণ বিশেষত বরাক উপত্যকায়, আরেকটু নির্দিষ্ট করে বললে শিলচর শহরে এই মহালয়া উদযাপন একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে যখন থেকে এই মহালয়া দেখতে আমাদের এতটা উন্মাদনা এসছে। এটা সময়ের সঙ্গে সঙ্গে হয়েছে, কারণ গতবারের এই একই পর্বে আমরা আলোচনা করেছিলাম মানে কি ইতিহাস থাকতে পারে বা কেন হয়, এ নিয়ে আমাদের উপত্যকার বিশিষ্ট জনেরা মতামত জানিয়েছিলেন। আর আবারও এবার এই 2021-এর মহালয়ার প্রাক সন্ধ্যায় আমরা হাজির মহালয়া দেখার দ্বিতীয় পর্ব নিয়ে। চলুন তবে শুরু করি আজকের পর্ব। দেখা যাক কে কিভাবে কেমন করে দেখেন তাদের মহালয়াকে। মহালয়া দিনটির সঙ্গে আসলে আদতে কি কোনো শুভেচ্ছা বার্তার সম্পর্ক আছে? আজকাল প্রায়ই ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে এরকম বার্তা আসে, কিন্তু আদতে কি শুভেচ্ছা বার্তা বিনিময়ের কোনো সম্পর্ক আছে দিনটার সঙ্গে? এ নিয়ে অবশ্য নানা জনের নানা মত। তবে কি করা যায়, আমাদের জানতে হবে তবে এই দিনটির মানে মহালয়া কি। তো সেটি জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সহ সম্পাদক স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজের কাছে। আর তিনি আমাদের জানালেন, মহালয়া তিথির সঙ্গে জড়িয়ে আছে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের বিষয়টি। অনেক পণ্ডিতদের মতে তর্পণ এবং
পার্বণ শ্রাদ্ধের প্রশস্ত দিন হিসাবে মহালয়া গণ্য হয়। মহালয়া তাই পারলৌকিক ক্রিয়াকর্মের তিথি। মহালয়া শব্দটি এসেছে মহৎ আলয় থেকে। হিন্দু ধর্মের বিশ্বাস, পিতৃপুরুষেরা এই সময়ে পরলোক থেকে ইহলোকে আসেন জল ও খাদ্য দ্রব্য লাভের আশায়। প্রয়াত পিতৃপুরুষদের জল খাদ্য প্রদান করে তাদের তৃপ্ত করা হয় বলেই মহালয়া একটি পুণ্যতিথি। মহালয়ায় যে তর্পণ করা হয় তা শুধুই পিতৃপুরুষদের উদ্দেশ্যেই সীমাবদ্ধ নয়। দেবতর্পণ, ঋষিতর্পণ, দিব্য পিতৃতর্পণ ইত্যাদিও করতে হয়। সঙ্গে থাকে রাম তর্পণ, লক্ষণ তর্পণ। সেখানে ত্রিভুবনে সমস্ত প্রয়াতদের জল দানের মাধ্যমে তৃপ্ত করার কথা বলা আছে। এমনকি তাদের উদ্দেশ্যেও তর্পণ করা হয় জন্ম জন্মান্তরে যাদের আত্মীয় বন্ধু বান্ধব কেউ কোথাও নেই। এইভাবে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডে আত্মীয় অনাত্মীয় পরিচিত অপরিচিত সকল প্রয়াতকে জলদান করে তাদের আত্মার তৃপ্তি সাধন করা হয়, কি অপূর্ব একটি ভাব এবং আদর্শ ধরে রাখা হয়েছে এই তর্পণ উপাসনার মাধ্যমে। ধর্মের উদ্ভবের কথা বলার সময় স্বামীজি বলছেন, যুগ যুগ ধরে এই পিতৃপুরুষদের স্মরণ মনন শ্রদ্ধা জ্ঞাপন ও উপাসনার মধ্য দিয়ে ধর্মের উদ্ভব। অন্য উৎসটি হল প্রাকৃতিক শক্তির পূজা ও উপাসনা। অতিবৃষ্টি অনাবৃষ্টি, ঝড় ঝঞ্ঝা বজ্রপাত ইত্যাদির পেছনে কোনো এক শক্তি রয়েছে। ওই শক্তিকে প্রসন্ন করতে পারলেই মর্তের মানুষদের মঙ্গল। সেই জন্য শুরু হয়েছিল প্রাকৃতিক শক্তির পূজা ও উপাসনা। এই দুটি উৎস থেকে ধর্মের উদ্ভব। থ্রু ইভলিউশন লক্ষ লক্ষ বৎসর ধরে ক্রমবিকাশের মধ্য দিয়ে আমরা আজকের ধর্মধারণা লাভ করেছি। ভগবান সর্বব্যাপী, সর্বানুস্যূত এবং সকল প্রাণীর অন্তরে বিরাজিত। তর্পণ পূজা মানে জলদান করে পিতৃলোকের তৃপ্তি সাধন। দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ নেই। সুতরাং আমাদের মৃত পিতৃগণের দেহে যে আত্মা অবস্থিত ছিলেন, তিনি এখন যে রূপেই অবস্থান করুন, সেই রূপেই শাস্ত্রোক্ত জল ক্রিয়া এবং শ্রাদ্ধ দ্বারা তিনি তৃপ্তি লাভ করে থাকেন। ত্রিসন্ধ্যার ন্যায় প্রত্যহ পিতৃযজ্ঞ স্বরূপ যে তর্পণ করার বিধি রয়েছে তা প্রধান তর্পণ। স্নানাদি কর্মে যে তর্পণ করার বিধি আছে তা অঙ্গ তর্পণ। নিত্য নৈমিত্তিক ও কাম্য ভেদে অন্যান্য কর্মের ন্যায় স্নানও 3 প্রকার, অঙ্গ তর্পণও 3 প্রকার। জব এবং ত্রিপত্র দ্বারা দেব তর্পণ এবং তিল ও কুশ দ্বারা পিতৃতর্পণ করতে হয়। পিতৃতর্পণের সময় পিতা পিতামহ, প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ, মাতা পিতামহী, প্রপিতামহী এই 9 জনের প্রত্যেককে 3 অঞ্জলি জল দিয়ে মন্ত্র পাঠের বিধি রয়েছে। এই দৃশ্য আমাদের অন্তরে বংশ গৌরব বৃদ্ধি করে। সেই জন্য প্রতি বৎসর তীর্থে তীর্থে, নদীর ঘাটে ঘাটে, তর্পণের স্থানগুলিতে আমরা হাজার হাজার মানুষের ভিড় দেখতে পাই। ওম শান্তি শান্তি শান্তি। আসলে মহালয়ার দিনটির সঙ্গে আমাদের অনেক অনেক কিছু জড়িয়ে। আমাদের শৈশবের স্মৃতি, শৈশবের কথা, ছোটবেলার বন্ধু, কিশোরবেলার সেই ঘুরে বেড়ানো, আর অবশ্যই এই বড় বেলার মানে যখন আমরা কোট আনকোট প্রাপ্তবয়স্ক সে সময়ের কিছু ব্যক্ত অব্যক্ত কথা। সে সব কিছুর মাঝে আমাদের কাছে মহালয়া যেন একটা মহৎ উৎসবের মতো। তাই দিনটির মানে যাই হোক বা দিনটি নিয়ে দিনটিকে জানার আগ্রহ ততটা না থাকলেও এই দিনটিতে বেরোনোর আগ্রহ বা সেই মহিষাসুর মর্দিনী, সেই আকাশবাণী আর অবশ্যই বেলুন খাওয়া দাওয়া এইসবের সঙ্গে সম্পর্কটা সবাই রাখতে চাই।
তাই তো প্রত্যেকটা বছর এই মহালয়ার দিনে আমরা দেখি প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষের আবেগ মননে একটা আলাদা দোলা আসে। মা আসছেন এবং এরই সঙ্গে মানুষের মনের এই যে আমূল পটপরিবর্তন, তার সঙ্গে প্রকৃতির পরিবর্তনের মিশেলটা দিনটাকে একটা অন্য মাত্রায় উৎসবের পর্যায়ে নিয়ে গেছে বলা যায়। এরই সঙ্গে একটা জিনিসের উল্লেখ অবশ্যই করতে হয়, যখন আমরা কথা বলছি আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে, তখন শিলচর সদরঘাট সেতুর কথা উল্লেখ না করলে কি চলে? মূলত সেই সদরঘাট সেতুকে ঘিরেই চলে আমাদের মহালয়া দেখা। চলুন তবে এবারে শোনা যাক কি বললেন শিলচর গুরুচরণ কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অপ্রতিম নাগ। আমার জন্ম যদিও শিলচরে, বাবা চাকরি সূত্রে গুয়াহাটিতে থাকায় আমার পুরো ছাত্র জীবনটি কাটে গুয়াহাটিতেই। একদম ছোটবেলা থেকেই দেখেছি যে মহালয়া যখন এগিয়ে আসতো তখন বাবা যে কাজটি করতেন সেটা হচ্ছে যে রেডিওর ব্যাটারিটা ঠিক আছে কিনা সেটা পরখ করে দেখতেন, এবং প্রায় প্রত্যেকবারই মহালয়ার 1-2 দিন আগে রেডিওতে নতুন ব্যাটারি লাগানো হতো, এবং মহালয়ার আগের দিন রাত্রিবেলা মা মনে করিয়ে দিতেন যে রেডিওটি বিছানায় নিয়ে শুতে যেতে, এবং ঘড়িতে অ্যালার্মও দেওয়া থাকতো। ভোর 4:45 উঠে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী চালানো হতো এবং সেটা আমরা শুনতাম, এবং ঘুম থেকে উঠে দেখতাম যে খালি আমাদের বাড়িতে নয়, আশপাশে প্রায় সকল ঘরেই চলছে। চাকরি সূত্রে যখন শিলচরে এলাম, গুরুচরণ কলেজে যোগদান করলাম, একদম প্রথম বছর 2001 সালে আমার মনে আছে, যেদিন মহালয়া সেদিন আমার মর্নিং শিফটের ক্লাস ছিল, সকাল খুব সম্ভবত 7:45 থেকে। আমি কলেজে যাওয়ার পথে দেখলাম রাস্তায় অগণিত মানুষ। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না কি হয়েছে। কলেজে পৌঁছার পর দেখলাম ক্লাসে একদম ছাত্র নেই। তো আমি ভাবলাম কি হলো, মনে মনে ভাবলাম হয়তো আমার পড়ানোটা ঠিক ওদের পছন্দ হয় না, তার জন্য কি ওরা সবাই বাদ দিল। আমার ক্লাস থেকে বেরিয়ে দেখলাম কোনো ক্লাসেই ছাত্রছাত্রী নেই। পরে জানতে পারলাম যে মহালয়ার দিন সবাই সদরঘাট ব্রিজ পর্যন্ত হেঁটে যায়। তো এর কারণ আমি জানার চেষ্টা করলাম, অনেককে জিজ্ঞেস করলাম যে কেন তারা সদরঘাট সেতুতে যায় সবাই সকালবেলা মহালয়ার দিনে। তো তার কোনো সদুত্তর আমি পেলাম না। পরের বছর বা 2003 সাল এরকম হতে পারে, আমার সে বছর মর্নিং শিফটের হায়ার সেকেন্ডারির 2 দিন ক্লাস থাকতো, একদিন 6:45 থেকে আর একদিন 7:30 থেকে। একটি ছাত্র দেখতাম যে সে 5:45 ক্লাসটিতে আসে না, কিন্তু 7:30 ক্লাসটিতে সে আসতো। তো আমি তোকে একদিন জিজ্ঞেস করলাম যে তুমি এরকম প্রত্যেক সপ্তাহে তোমাকে দেখি যে তুমি এই একদিন ক্লাস করো আরেকদিন ক্লাস করো না। তখন সে আমাকে বললো যে না স্যার, আমি সকালবেলা 7টার আগে কোনোদিন আমার ঘুম ভাঙে না, আমার অ্যালার্ম দেওয়া থাকে 7টার সময়। তো আমি ঘুম থেকে উঠেই আমি মুখটুক ধুয়ে আমি কলেজে এসে যাই, আমি 7:30 থেকে ক্লাস করি। 6:45 ক্লাস আমি খালি আপনার না, আমি কোনোদিনই আমি 6:45 ক্লাস করি না। সে বছরই ঘটনাচক্রে মহালয়ার দিন আমিও বেরোলাম, যে আমিও যাই সদরঘাট সেতুর দিকে, মানুষ সবাই যাচ্ছে যখন আমিও যাই। সেই সদরঘাট সেতু যাওয়ার পথে রাস্তায় সেই ছাত্রটিকে পেলাম। তখন হয়তো 5:30 হবে বাজে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম কি হলো, তুমি না ক্লাসের বেলা বলো যে তুমি কোনোদিন 7টার আগে উঠতে পারো না, আজ তো তুমি 5:30 দেখি তুমি যাচ্ছ এখন মহালয়ার দিন হাঁটতে। ও বললো না স্যার, এই একটি দিনই বছরে আমার কোনো অ্যালার্মও লাগে না, আমার ঘুম 5টার সময় ভেঙে যায়, কিভাবে ভাঙে আমি জানি না। তখন আমি বুঝতে পারলাম যে হয়তো কিছু একটা আছে যার জন্য এখানে সবাই এই বরাক নদীর উপরে সদরঘাট সেতুতে যায়। তো এরপরও আমি অনেককে জিজ্ঞেস করেছি যে কারণটা কি, এটা তো অন্য গুয়াহাটিতে আমি কোনোদিন দেখিনি এরকম, এই শিলচরে সবাই এরকম কেন যায়। তো সবাই বলে যে এটা যায়, কিন্তু কেন যায় কেউই আমাকে সদুত্তর দিতে পারেনি। গত বছর করোনার জন্য জেলা প্রশাসন থেকে একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যে সদরঘাট সেতুতে মহালয়ার দিন সকালবেলা জমায়েত হতে পারবে না। তো গতবার আমার মনে পড়ে আমি সকালবেলা উঠেছি মহালয়ার দিন, উঠে আমাদের রাস্তার সামনে গেছি, গিয়ে দেখি তাও মানুষ হাঁটছে, বেশ মানুষ। তো আমি ভাবলাম যে তো সদরঘাট সেতুতে তো সরকার জেলা প্রশাসন থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তো ওরা কোথায় যাচ্ছে। পরে জানতে পারলাম যে তারা অন্নপূর্ণা ঘাটের, সদরঘাট সেতুতে না গিয়ে তারা অন্নপূর্ণা ঘাটে গেছে এবং সেখানেও বেশ ভিড় হয়েছে। তখন আমি আমার মতো করে আমার এত বছরের এই প্রশ্নটির একটা উত্তর পেলাম। আমার মনে হলো সেই সদরঘাট সেতুতেই যাক বা অন্নপূর্ণা ঘাটেই যাক, এই বরাক নদীর একটি অমোঘ আকর্ষণ সবাইকে সেদিন মহালয়ার সকালবেলা টেনে নিয়ে যায়। উৎসবের সবসময় একটা আনন্দ দানের প্রবৃত্তি থাকে। এই যেমন ধরুন যে কোনো উৎসবই হোক, আমরা আজকাল ফেসবুক হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বার্তা বিনিময় করি, যেমন ওনাম হোক, পোঙ্গল হোক বা হোক গণেশ চতুর্থী, সে হোক না আমাদের থেকে 1000 মাইল দূরের কোনো একটা জায়গায়, তবু
সেই আনন্দ, যেহেতু উৎসবের একটা প্রবৃত্তি হচ্ছে মানুষকে সঙ্গে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে আনন্দ ছড়িয়ে দেয়া, তাই উৎসবের প্রসার এবং প্রচার খুব সহজেই হয়ে যায়। আর আজকালকার হাইটেক যুগে তো কথাই নেই, আমরা ঘরে বসেই উপভোগ করতে পারছি দেশের বিভিন্ন প্রান্তের, এমনকি বিশ্বের বিভিন্ন জায়গার বিভিন্ন উৎসব, বিভিন্ন উদযাপনের দিনগুলো। এমনিভাবেই যখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ছিল না, তখন সঙ্গে ছিল একমাত্র এই আকাশবাণী আর অবশ্যই শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী। হ্যাঁ, বাঙালি মানেই কিন্তু এক অন্য আবেগ এই দুর্গা পুজোকে নিয়ে, এবং অবশ্যই তার সঙ্গে মহালয়ার এই মহিষাসুর মর্দিনীকে নিয়ে। খুব কমই এমন অনুষ্ঠান আছে যেটি যুগ যুগ ধরে হাজার হাজার মানুষের মনে চিরনূতনের বেশে ঠাঁই নিয়েছে, জায়গা করে নিয়েছে তার নিজের একটা অনন্য সম্মোহিনী শক্তিতে। সেই উদাত্ত কণ্ঠে চণ্ডীপাঠে বলুন, আর সুরেলা আবেশে সেই আগমনের ঝঙ্কার। তাই বলা যায় বাঙালিকে সেই অর্থে মহালয়া চিনিয়েছে মহিষাসুর মর্দিনী। মহালয়া এখন একটা স্বতন্ত্র উৎসবেরই মতন। শিলচর শহরই বলুন আর করিমগঞ্জ, হাইলাকান্দি বা পাশের ধর্মনগর বা অন্যান্য স্থান, এই মহালয়া দেখার আবেশটা ছড়িয়েছে দূর বহুদূর। তাই বোধ করি সাতসাগরের পারে বসে থাকা বরাকবাসীর মনেও আজ বাজছে সেই একই সুর, মহালয়া দেখতে যাব বলে। মনে পড়ছে হয়তো সেই বাড়ির কথা, সেই রেডিও, সেই নব, সেই ব্যাটারি ঠিক করা, আর অবশ্যই বাবা মা পরিবার পরিজনদের সঙ্গে একসঙ্গে বসে শোনা আকাশবাণী। এ সম্পর্কে করিমগঞ্জের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের অবসরপ্রাপ্ত পরিদর্শক পিনাক রঞ্জন দেব আমাদের বললেন, আমাদের যে মহালয়া ছিল আমাদের সময়, আজকে থেকে 40, 45, 50 বছর আগে, যেটা আমার মনে আছে, যেমন রাত্রিবেলা 3টার সময় আমরা ঘুম থেকে উঠে যেতাম, বাবা থাকতেন, মা থাকতেন, ছোট্ট ট্রানজিস্টার ছিল, রেডিও ছিল, রাত্রেবেলায় সব ঠিকঠাক করে রেখে দিতাম। ব্যাটারি ভরে বাবা নতুন ব্যাটারি কিনে আনতো যাতে মহালয়াটা ঠিকঠাক শোনা যায়। তারপর প্রহর গুনতাম 3:30, তখন কিন্তু এত প্যান্ডেলে মাইক বাজতো না, যেমন এখন আগের দিন থেকে প্যান্ডেল গুলোতে মাইক বাজে, যে মহালয়া আমরা ভোরবেলা শুনবো সেটা আগের থেকে বেজে যায় সব প্যান্ডেলে। এটা কিন্তু ছিল না, যেটা আমরা শুনতাম রেডিও থেকে, সেটা আমাদের মধ্যে অনেক আনন্দদায়ক ছিল এবং এটা উত্তেজনার মতো ছিল। যাই হোক, 3:30, তারপর 4:45, যখন 4টা বাজতে 5 মিনিট বাকি, তখনই আকাশবাণী খুললো। এই আকাশবাণীর যে মিউজিকটা বাজতো, তারপর ভরাট গলা একজন বলতো আজ মহালয়া বলে উনি আরম্ভ করতেন, তারপর মহালয়া স্টার্ট হতো। বাবার কিনারে বিছানায় বসে আমরা সবাই একসাথে, ঘরের সবাই একসাথে বসে শুনতাম, সেটা অনুভূতি আলাদা ছিল। তারপরে হয়তো কোনোদিন বেরোতাম কি যে শরতের তখন কিন্তু হিমেল হাওয়া ছিল, সেটা কিন্তু এখন নেই, সেটা কিন্তু পাওয়ার জন্য যেতাম। আর শিউলি ফুলের গন্ধ, গাছের নিচে শিউলি ফুল পরে থাকতো, শিশির ভিজা ঘাস, শিউলি ফুল, সেটা অনেক মানে প্রাণ জুড়িয়ে যেত। আর বর্তমান প্রজন্মে যেটা যত দিন যাচ্ছে দেখলাম, এখন মহালয়া হচ্ছে স্কুটার, মোটরসাইকেল, বাইক, সবাই হাঁটছে, কোথায় যাচ্ছে কেউ কিছু বলতে পারছে না। ভোরবেলা 5টার সময় কেউ আর মহালয়া শোনাতে কেউ বাড়িতে নেই। মহালয়া স্টার্ট হলো, কখন আলো ফুটবে সবাই বেরিয়ে গেল ঘোরার জন্য। কেউ দেখলাম লুচি খাচ্ছে, কেউ চা খাচ্ছে,
কোনো জায়গায় আবার স্ট্রিট ড্রামা হচ্ছে, সেটা ভালো কথা স্ট্রিট ড্রামা, কিন্তু আমাদের সময় আর এখনের সময় সেটা অনেক তফাৎ। যেমন করিমগঞ্জের কথাই বলছি, বর্তমান করিমগঞ্জে যেমন আমি যেটা বললাম সেটার থেকে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। যেমন টাউনের মানে এমন কোনো জায়গা বাকি নেই, লোকে লোকারণ্য। মহালয়ার শেষ হওয়ার পরে আমরা বেরোতাম, বেরিয়ে রাস্তায় বেরোতাম, আনন্দটা অন্যরকম ছিল। কিন্তু এখন বর্তমান ভোর থেকে আলো ফুটার সঙ্গে সঙ্গে সবাই রাস্তায় বেরিয়ে যায় আর হাটে, মোটরসাইকেলের সাউন্ড, গাড়ির সাউন্ড, এটাই মহালয়া এখন বর্তমানে। আমাদের সময় যেটা আমি দেখেছি ছোটবেলা, পাকা রাস্তা, মহালয়া শেষ হওয়ার পরে আমরা বেরোতাম। কিন্তু বর্তমান করিমগঞ্জে যে দেখতে পাচ্ছি প্রায় 20 বছর 25 বছর এরকম হবে, আস্তে আস্তে যেমন লোকে লোকারণ্য হচ্ছে ভোর 5টার থেকেই। রাস্তাঘাট, বাইক যত দিন যাচ্ছে মানুষ বাড়ছে, বাইক বেরোচ্ছে, রাস্তাঘাট একদম পুরো অন্যরকম পরিবেশ হচ্ছে। আমি মিস করি যেটা, যখন এখনো কিন্তু মহালয়া যখন আরম্ভ হয় তখন মা বাবাকে খুব মিস করি। আমার পরিবারের বর্তমানে যারা নেই, তখন যারা ছিল, বাবা মা ভাই বোন সবাই থাকতো। এখন বর্তমানে অনেক চলে গেছে। আমার মতো অনেক অনেক ফ্যামিলিতে এরকম থাকতে পারে যে অনেক প্রিয়জন চলে গেছে। আর তখন কিন্তু মা বাবার কথা আমার ভীষণ মনে হয় যখন মহালয়াটা বেজে ওঠে। এখনো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় ওদের কথা মনে হলে। তখন কি জানি না, যখনই মহালয়াটা শুরু হয়ে যায় তখনই আমার বাড়ির সবার কথা, যারা নেই বিশেষ করে মা বাবার কথা আমার বিশেষ মনে পড়ে। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে। সত্যি সময়ের সঙ্গে সঙ্গে কত স্মৃতি, কত কথা আমাদের মনে পড়ে। আর এই রকম দিন যখন আসে, এই রকম উৎসবের সময় যখন আসে, তখন আমাদের পরিবার পরিজন, কাছের মানুষ, তাদের কথা খুব বেশি মনে পড়ে। মনে হয় একটু যদি পাশে পেতাম, একটু যদি আবারও জড়িয়ে ধরতে পারতাম। তেমন করেই আসলে কাটে আমাদের উৎসবের দিনগুলো। ফেলে আসা দিনের স্মৃতি আর বর্তমানের আনন্দ সবকিছু মিলে একটা অন্য অনুভূতি দিয়ে যায় এই উৎসবের দিনগুলো। আর আজকে যেটা অনুভূতি, কালকেই সেটা স্মৃতি হয়ে ফিরে আসবে মনের গহীন বনে। এবারে আসুন শুনব রোটারি ক্লাব অব হাইলাকান্দির প্রাক্তন সভাপতি শঙ্কর চৌধুরী কি বললেন। সভাপতি আমাদের সকলের মধ্যে মহালয়াকে নিয়ে একটা আনন্দ, এবং বিশেষ করে কচিকাচাদের মধ্যে মহালয়ার আনন্দটা অনেকটাই বেশি। এবং সেই অর্থে আমি যদি আমার ছেলেবেলার কথা মনে করি, পাঠশালা এবং তার পরবর্তীতে হাই স্কুলে পড়াকালীন সময়ে মহালয়ার প্রভাতে বন্ধুদের সাথে ঘুরতে যাব, কত পরিকল্পনা থাকতো। বিশেষ করে সে সময় বাবার সাইকেলের উপরে কিন্তু আমাদের সকলের নজর থাকতো। অন্তত একটা দিন ভোর রাতে আমরা বন্ধুরা মিলে সাইকেলে করে শহর পরিক্রমা করতাম। তো সেই সব বিভিন্ন নস্টালজিক মুহূর্ত আজও বারবার মনে পড়ে। আকাশবাণীতে, হ্যাঁ অবশ্যই আকাশবাণীর কথাটা উল্লেখ করতে হয়, কারণ আকাশবাণীর সাথে মহালয়ার একটা বিশেষ সম্পর্ক রয়ে গেছে। কারণ আমরা অনেকেই মহালয়ার চণ্ডীপাঠ কিন্তু সেই ছোটবেলা থেকে শুনে এসেছি সেই আকাশবাণীতেই। সেই ধারা কিন্তু আজও অব্যাহত রয়েছে। আমরা দেখতাম ছোটবেলায় রেডিও ঠিকঠাক করে নেওয়া, বিশেষ করে বাড়ির গুরুজনরা কিন্তু সেটা শুনতেন। প্রায় বলতে গেলে যে বৃষ্টিপাত হতো, তাই প্রাতঃভ্রমণে আমরা বের হতে পারতাম না, কিন্তু চণ্ডীপাঠ শোনা থেকে কিন্তু আমরা কেউ বিরত থাকতাম না। অনেকেই রেডিওর মধ্যে মাইক লাগিয়ে দিতেন এবং সেই পাড়া অঞ্চল সকলে আমরা মহালয়া শুনতাম চণ্ডীপাঠ। বিশেষ করে হাইলাকান্দি শহরের মহালয়া প্রভাতের ঘোরাটা আমরা যেটা করতাম সেটা ছিল, শহরের যে কোনো অঞ্চলে আমরা বসবাস করি না কেন আমাদের বাছাইয়ের খালে যেতে হতো। বাছাইয়ের খাল একটা ছোট নদীর মতো, খাল ছোড়ার মতো, এবং শহরের প্রবেশ পথেই সৎসঙ্গ মন্দিরের ঠিক পাশে এই খালটি রয়েছে এবং সেখানে অবধি যাওয়া। আমরা ভাবতাম যে বাছাইয়ের খালেই নাকি মহালয়া দেখা যায়, এবং সেই পরম্পরা কিন্তু আমি শিলচর জিসি কলেজে পড়াকালীনও আমরা লক্ষ্য করেছি। আমরা যখন বয়েজ হোস্টেল থেকে মহালয়ার প্রভাতে বের হতাম, সবাই কিন্তু সরাসরি আমরা সদরঘাট চলে যেতাম।
বর্তমান সময়ে সদরঘাটে 2টি সেতু রয়েছে, কিন্তু সে সময় একটি সেতুই ছিল এবং আমরা সেই কলেজ টিলা থেকে বেরিয়ে পায়ে হেঁটে এবং অনেক সময় বৃষ্টি ভিজেও ভোর রাতে ঘুম থেকে উঠে আমরা কিন্তু এই মহালয়ার আনন্দ উপভোগ করতাম। অনেক দোকানপাট দেখতাম গোটা রাত্রিবেলা কিন্তু খোলা থাকতো। পরবর্তী সময়ে আবার যখন 2005 নাগাদ হাইলাকান্দিতে আমি ফিরলাম, সে সময় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রটারি ক্লাবের যুব শাখা রটারি ক্লাব আমরা বন্ধুরা মিলে করলাম এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম যে কার্যসূচি আমরা কিন্তু এই দুর্গোৎসবকে কেন্দ্র করে নিয়েছিলাম। আজও মনে পড়ছে, মহালয়ার প্রভাতে শহরের প্রবেশ পথে কিন্তু আমরা সবাইকে চা খাওয়াতাম, কিন্তু আজ সেটা হয় না। অন্যান্য সংগঠন কিন্তু সেই কাজগুলো করছেন এবং শুধু চা খাওয়ানোর ব্যাপারটা নয়, আজকাল আমাদের দেখে ভালো লাগে যে শহরের প্রবেশ পথেই বিভিন্ন যারা চিত্রশিল্পীরা রয়েছেন তারা কিন্তু ক্যানভাস লাগিয়ে সেখানে দুর্গোৎসবের বিভিন্ন মুহূর্ত কিন্তু তারা রং তুলির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন এবং আমরা দেখি মহালয়ার জন্য কিন্তু পৃথক পৃথক পোশাক থাকে, যে মহালয়ার প্রভাতে ঘুরতে যাওয়ার সময় আমরা এই ধরনের আমরা পোশাক করব। বিশেষ করে টিনেজারদের মধ্যে এই উন্মাদনা বা এই উৎসাহ আমাদের সকলকে কিন্তু মনে এটা বাড়তি আনন্দ দেয় এবং এখন তথ্য এবং প্রযুক্তির যুগ এবং সেক্ষেত্রে বিভিন্ন ভঙ্গিমায় মহালয়ার প্রভাতে লোকজন ঘর থেকে বেরিয়েছেন এবং তাদের সাথে আনন্দ করছেন, সেটা কিন্তু সেলফির মাধ্যমে। কিন্তু আমরা স্কুল জীবনে সেই ধরনের উপভোগ করতাম না, কিন্তু সাইকেল নিয়ে যাওয়া এবং সিট থেকে প্যাডেলের দূরত্ব অনেকটাই থাকতো, কিন্তু কোনো ক্রমে আমরা হয়তো সেটা সাইকেল চালাতাম। তো সেই সব দিনগুলো অবশ্যই মনে হয় এবং বর্তমান সময়ে আমরা আরো দেখি হাইলাকান্দি শহর কিংবা বরাক উপত্যকার বিভিন্ন স্থানে, বিশেষ করে হাইলাকান্দি শহরের কথা বলছি, হাইলাকান্দি শহরের বিভিন্ন সর্বজনীন দুর্গাপূজা কমিটি কর্তৃপক্ষ তারা কিন্তু এই মহালয়া প্রভাতে ট্যাবলো নিয়ে আসেন, আমরা বলি জ্যান্ত দুর্গা, এবং বিভিন্ন পূজা কমিটি বিশেষ করে যাদের বিশেষ বছর যেমন সুবর্ণ জয়ন্তী, রজত জয়ন্তী, তারা কিন্তু এই মহালয়ার প্রভাতে সেইভাবে দেবীর সাজে, দুর্গার সাজে, তেরোয় ঢাকের বাদ্যের সাথে সাথে শহরবাসীকে একটা আমন্ত্রণ দিয়ে যান যে আপনারা অবশ্যই আমাদের মণ্ডপে যাবেন। স্মৃতি জাগানিয়া সুরে প্রতি বছর নতুনের সম্মুখীন হয়ে আমরা দেখি এই মহালয়াকে। প্রত্যেকটা সময় অন্য রকমের অনুভূতি। অনুষ্ঠানে এবারে শুনব বন্দনা পাল সাহার কথা। চলুন দেখা যাক তাঁর চোখে মহালয়া। দুর্গাপুজো আর হাতে গোনা কয়েকটা দিন। দেবীপক্ষের সূচনার অপেক্ষায় আপামোর বাঙালি। বাঙালিদের জীবনে মহালয়ার কিন্তু গুরুত্ব অপরিসীম। মহালয়া শব্দটির অর্থ মহান আলোয় বা আশ্রয়। এক্ষেত্রে দেবী দুর্গাই হচ্ছেন সেই মহান আলোয়। মহালয়ার ভোর আমার কাছে একে গোপন সিন্দুকের মতো। সেই ভোরে শিউলির আর পুজো পুজো গন্ধে এক চমৎকার আবহাওয়া। মহালয়া মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। মহালয়া আমার কাছে রেডিও। মহালয়া আমার কাছে আকাশবাণী। মহালয়া আমার কাছে আমার শহর শিলচর। মধ্যবর্তী পরিবারে মা, বাবা, ভাই আর আমরা 2 বোন। মহালয়ার ভোরে উঠতে হবে, তাই আগের দিন রাতে মা আমাদের তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতেন। মশারি খাটিয়ে দিয়ে বাবা রাত 3:30টার অ্যালার্ম দিয়ে শুয়ে পড়তেন। ভোর 3:30 বাজল। অ্যালার্ম বাজতেই মা মশারির বাইরে থেকে ফিস ফিস করে বলতেন, এবার উঠতে হবে। কারণ তাড়াতাড়ি বাথরুম সেরে দাঁত মেজে চাটা খেয়ে সবাই খাটের ওপর কোলে বালিশ নিয়ে রেডিওর সামনে গুছিয়ে বসতে হতো। যখন চা খাবার ছাড়পত্র ছিল না, তখনও এই বিশেষ দিনটিতে বড়দের সঙ্গে বসে কাপে করে চা খাচ্ছি। এই স্মৃতি এখনো মনের অ্যালবামে জলজল করে। বাবা চা খেয়ে পায়চারি করে রেডিও চালানোর অপেক্ষায়। ওই পুজোর গন্ধ মাখা কাক ভরে শুরু হতো সেই গম গম আওয়াজ, যার নাম বাঙালির নস্টালজিয়ার লম্বা তালিকায় স্বর্ণাক্ষরে লেখা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যার উদার কণ্ঠে প্রথম বাক্যটি যেন মন্ত্রের মতো। আশ্বিনের শারদ প্রাতে বেজে ওঠে আলোক মঞ্জির। সেই প্রাণকুরা সুর আমার শৈশবকে কেড়ে নিয়ে যেত
এক কল্পলোকে। মহালয়া শোনা হলো, কিন্তু এবার হচ্ছে মহালয়া দেখা। এ টিভির পর্দায় দেখা নয়, শিলচরে মহালয়া দেখার এক অনুভূতি প্রবাসী বাঙালি হয়ে যাওয়ার 25 বছর বয়সে আর হয়ে ওঠেনি। মহালয়া শেষ হতেই সবাই তৈরি হয়ে রাস্তায় বেরিয়ে পড়তাম। ততক্ষণে শুধু আমরাই নয়, প্রায় প্রতিটি পাড়ায় পাড়ায় শহরের সবাই সেই হিমেল হাওয়ার আমেজ নিতে নিতে হাঁটছে। শহরের বুকে বরাক নদী, পুরো শহর পৌঁছে যায় হয়তোবা নদীর পাড়ে, আর না হয় নদীর ওপর দিয়ে যাওয়া ব্রিজে। শহর জুড়ে মানুষের ভিড় গম গম করছে। প্রতিদিনই কিন্তু প্রচুর মানুষ ওই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করছে, কিন্তু মহালয়ার কাক ভরে ওই ভিড়ের মধ্যে যাওয়াটা যে কি অদ্ভুত আনন্দের। কিছুটা সময় কাটিয়ে সোজা চলে যাওয়া হচ্ছে পরোটাপট্টি। এ হচ্ছে শহরের জলখাবারের প্রাণকেন্দ্র। সেখানে প্রতিটি দোকানে উপচে পড়া ভিড়। গরম গরম পরোটা, ছোলার ডাল নয়তোবা আলুর তরকারি, সাথে মিষ্টি চাই, আর সাথে চাই চা। সেই স্বাদ মুখে নিয়ে আর আঙুলে পুজোর দিন গুনতে গুনতে বাড়ি ফেরা। আমরা এখন প্রবাসী বাঙালি। মহালয়ার সেই মায়া মাখানো গন্ধ, সব টুকরো স্মৃতিগুলো আবার আমার গোপন সিন্ধুকে খুব যত্ন করে রেখে দিয়েছি। যদিও বর্তমানে বিকল্প অনেক কিছু রয়েছে, মোবাইল এসেছে, ফিচার ফোন থেকে টাচ ফোন, এসেছে হোয়াটসঅ্যাপ, এফবি, ইনস্টাগ্রাম, স্কাইপ, আরো কত কিছু। ডিজিটাল মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে ভাবনারা। আর সব কিছুর মাঝে আমাদের মন প্রাণ আটকে থাকে ওই বিশেষ দিনগুলোর মাঝে। নতুনত্বের সঙ্গে ফের যেন পুরনোকে ধরে আঁকড়ে থাকা, ঠিক যেন ভোর 4টের মহালয়া শোনা ও দেখা। আর করিমগঞ্জের একজন যুবা বন্ধু পায়েল দেব এই মহালয়া দেখা নিয়ে তার অনুভূতি জানাতে গিয়ে বললেন, সেই দিনটির জন্য প্রতি বছর অপেক্ষায় থাকি, কারণ সেই দিনটি আসা মানে দেবীর আগমনী বার্তা। আর সঙ্গে সঙ্গে তখন কি হয়, যে ছোটবেলা থেকে আলাদা একটি তাৎপর্য আছে, কারণ সকাল হতেই মহালয়াতে বেরিয়ে যাওয়া, তারপর কুশিয়ারা নদীতে দাঁড়িয়ে সেখানে কিছু সময় কাটানো, সেটি মানে আজও বজায় রাখছি। প্রথমত মহালয়াতে এমন কোনো কিছু থাকে না প্ল্যান, বাট সকালে উঠে সেই কালী মন্দিরে প্রণাম করতে যাওয়া, তারপর যেরকম কুশিয়ারা নদীর ধারে দাঁড়িয়ে থাকা, সেটি মনোরম দৃশ্যটি। তাই মহালয়া আমার কাছে মানে এই কিছু সময়, এই যে সকাল থেকে উঠে কিছু সময় কাটানো, সেই সময়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর শিলচর নেতাজি বিদ্যাভবনের ছাত্রী আমাদের এক ছোট্ট বন্ধু প্রাচী দে জানালো মহালয়ার ভোরকে নিয়ে তার পরিকল্পনার কথা। আমি মহালয়ার দিনে 3টার সময় ভোরে উঠি, তারপরে আমি সদরঘাটে যাই, গিয়ে নদী দেখি, তারপর বেলুন কিনি, আনন্দ করি, সবাই মিলে ঘুরতে যাই, খাই, আমাদের মা বাবার সঙ্গে যায়, ভাই ছোট ভাইও যায় আমাদের সঙ্গে। এবার প্রথমে সদরঘাটে যাব, তারপরে আমার মামার বাড়ি আছে ওখানে যাব, তারপরে আমি বেলুন টেলুন কিনবো, তারপরে খাবো। এভাবেই নানা মোড়কে, নানা আঙ্গিকে, জীবনের নানা সময়ে আমরা নানাভাবে দেখি আমাদের এই মহালয়াকে। আসলে এই মহালয়া দেখার বিভিন্ন মাধ্যম রয়েছে, যেমন সেই ভোর থেকে শুরু করে পরপর যদি বলে যাই, তবে একটা মাধ্যম যেমন অবশ্যই আকাশবাণী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহিষাসুরমর্দিনী, তার পাশাপাশি অন্য একটি মাধ্যম শিলচরে থাকলে সদরঘাট সেতু, করিমগঞ্জের কুশিয়ারা তীর বা হাইলাকান্দিতে সেই বাছাইয়ের খাল। সঙ্গে অবশ্যই সময়ের সাথে যুক্ত হয়েছে ভিড়, বাইক, স্কুটার, মোটর গাড়ি, খাওয়া দাওয়া, লুচি, জিলিপি, বেলুন, আরো কত কি। বেড়েছে তাই আনন্দের পরিধিও। আর মহালয়া তাই এখন ভোর ছাড়িয়ে প্রায় সকাল 8টা-9টা অবধি থাকে। মা আসছেন, হাতে মাত্র আর কটা দিন। এই উন্মাদনাই যেন মানুষকে ঘর থেকে টেনে নিয়ে আসে
মুক্ত আকাশের নিচে। আর তাই অনেক রাত জাগা পাখিরও এই দিনে কোনো অ্যালার্ম লাগে না সকালে উঠতে। কেউ আবার রাত জাগেন, সারা রাত ধরে চলে মহালয়া দেখার প্রহর গোনা। হাতে আর কয়েক ঘন্টা মাত্র, তারপরই জেগে উঠবে বাঙালি এক নতুন সূর্যোদয়ের সাথে, আকাশবাণীর সঙ্গে। উৎসবের দিন আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, আর অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন, ভ্যাকসিনটা অবশ্যই নিয়ে নেবেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম তমাল চক্রবর্তী, প্রযোজনা করেছেন দিব্যজ্যোতি পুরকায়স্থ। নমস্কার। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে